রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শর্ত না মানলে ইরানকে প্রস্তুত যুগে পৌঁছে দেওয়া হবে। বুধবার রাতভর ইসরায়েলি মিসাইল বৃষ্টি ইরান ও হিজবুল্লাহর। 55 বছর পর প্রথম চাঁদে মানুষবাহী নভোযান পাঠালো যুক্তরাষ্ট্র। ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত কমপক্ষে 29 সেনা। কাশ্মীরে পাকিস্তান ভূপাতিত করেছে ভারতের ড্রোন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি তার শর্ত মানতে রাজি না হয় তাহলে তাদেরকে প্রস্তুত যুগে পাঠিয়ে দেওয়া হবে। তাদেরকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে তবে আমরা ফিরব। ইরানের সমস্ত বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে। তাদেরকে এমন হামলা করা হবে যা তারা কল্পনাও করতে পারবে না। ইরান যুদ্ধ নিয়ে প্রথমবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ট্রাম্প। 19 মিনিটের ভাষণে ট্রাম্প নতুন করে ইরানের সমস্ত অবকাঠামো মাটির সাথে মিশিয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। ট্রাম্প বলেছেন, যুদ্ধের কৌশলগত প্রায় সব লক্ষ্য ইতোমধ্যে পূরণ হয়েছে, তবে এখনও কিছু লক্ষ্য অর্জন বাকি রয়েছে এবং শিগগিরই তা শেষ হবে। ট্রাম্প বলেন, আমরা ইরানে এমন কিছু করেছি যা এর আগে কেউ করতে পারেনি। দেশটি পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি চলে গিয়েছিল এবং আমরা তাদেরকে তা থেকে মুক্ত করেছি। যুক্তরাষ্ট্র এখন আগের যে কোনো সময়ের তুলনায় নিরাপদ, মহান, শক্তিশালী ও সমৃদ্ধির পথে অগ্রসর হতে পারবে। ট্রাম্প বলেন, আজ রাতে প্রত্যেক আমেরিকান এমন একটি দিনের প্রত্যাশা করতে পারেন যেদিন আমরা অবশেষে ইরানের আগ্রাসনের অশুভ শক্তি এবং পারমাণবিক ব্ল্যাকমেইলের বিভীষিকা থেকে মুক্ত হব। ট্রাম্প বলেন, সামরিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে থামানো অসম্ভব। ইরানের মতো গোন্ডা দেশকে কখনোই পারমাণবিক বোমার অধিকারী হতে দেয়া হবে না। আমি সেটা যে কোনোভাবে হোক নিশ্চিত করব। ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে এবং ভাষণের আগে ন্যাটো ও ইউরোপের প্রতি কঠোর হুমকি প্রদান করেন ইরান যুদ্ধে তার পাশে না দাঁড়ানোর জন্য। ভাষণের আগে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করে আনার হুমকি দেন। ভাষণে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের বিদেশ থেকে তেল আনার প্রয়োজন নেই। যাদের মধ্যপ্রাচ্য থেকে তেল আনার প্রয়োজন তারা মিলে হরমুজ প্রণালী চালুর ব্যবস্থা করুক। ট্রাম্প বলেন, যেসব দেশ জ্বালানি পাচ্ছে না, যারা ইরান যুদ্ধে আমাদের সাথে যোগ দিতে অস্বীকার করেছে, যারা ইরানের হত্যাকারী গুন্ডা শাসক গোষ্ঠীর পক্ষে দাঁড়িয়েছে, তারা এখন দেরিতে হলেও হরমুজ প্রণালীতে যাক এবং সেটা খোলার নেতৃত্ব দিক, এটিকে রক্ষা করুক। তবে ট্রাম্প ইরান যুদ্ধের জন্য ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েল ও উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোকে। ট্রাম্প বলেন, তারা অসাধারণ এবং আমরা কোনোভাবেই তাদের ক্ষতি হতে বা ব্যর্থ হতে দেব না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ট্রাম্পের বক্তব্যকে ডাহা, মিথ্যা ও প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছেন। ট্রাম্প তার ভাষণে বলেন, ইরান যুদ্ধবিরতির জন্য তাদের কাছে অনেক কাকুতি মিনতি করছে, কিন্তু আমি তাদের বলেছি যুদ্ধবিরতি হবে না, আগে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। মাসুদ পেজিশকিয়ান বলেন, আমি সবাইকে পরিষ্কার করে বলতে চাই, যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকার সাথে ইরানের কোনো কর্মকর্তার এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি এবং কখনো তাদেরকে আমরা যুদ্ধবিরতির কোনো প্রস্তাবও দিইনি। যুদ্ধ বন্ধ সম্পর্কে আমরা যেসব শর্ত দিয়েছি তা সবার সামনে গণমাধ্যমের সাহায্যে দিয়েছি। আলাদা করে বা গোপনে আমরা তাদেরকে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেইনি। তারাই বরং এই যুদ্ধ থেকে এখন পালানোর পথ খুঁজছে, চূড়ান্ত পরাজয়ের গ্লানি থেকে রক্ষা পেতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইরান আরও 6 মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। তেহরানে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইরান কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ করবে না এবং শত্রুদের দ্বারা আরোপিত সময়সীমাও মেনে চলবে না। ইরান এবং লেবাননের হিজবুল্লাহ বুধবার সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত টানা মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, বিরামহীন হামলার ফলে গোটা কেন্দ্রীয় ইসরায়েলে দীর্ঘ সময় ধরে এয়ার রেড সাইরেন্স বাজানো হয়েছে। লাখ লাখ ইসরায়েলি নতুন করে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। হামলায় অজানা সংখ্যক মানুষ আহত হয়েছে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইসরায়েল আর্মি ইরানের 10টি ব্যালিস্টিক মিসাইল ও বিপুল সংখ্যক ক্লাস্টার বোমা শনাক্ত করেছে। হামলার শুরুর দিকে ইরান একদিনে সর্বোচ্চ 90টি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলে। বুধবার রাতের হামলা ছিল প্রথম দিকের ধ্বংসাত্মক হামলার মতো একটি হামলা। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, বুধবার রাতে ইরানের হামলার জবাবে ইসরায়েল ইরানের 15টি অস্ত্র উৎপাদন কারখানায় হামলা চালিয়েছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অচল হয়ে পড়া গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুনরায় সচল করার উপায় খুঁজতে বৃহস্পতিবার প্রায় ৩৫টি দেশকে নিয়ে ভার্চুয়াল বৈঠক আয়োজন করছে যুক্তরাজ্য। ডাউনিং স্ট্রিটে আয়োজিত সংবাদ সম্মেলনে স্টারমার বলেন, বৈঠকে সভাপতিত্ব করবেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কোপার। তিনি জানান, বৈঠকে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার, আটকে পড়া জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ পণ্য পরিবহন পুনরায় চালুর জন্য সম্ভাব্য সব কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, বৈঠকের পর সামরিক পরিকল্পনাকারীদের সঙ্গে আলোচনা করে যুদ্ধ শেষ কিভাবে প্রণালীটিকে নিরাপদ ও কার্যকর করা যায় সে বিষয়েও পরিকল্পনা নেওয়া হবে। ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও নেদারল্যান্ডস সহ আরও বিভিন্ন দেশ আলোচনায় অংশ নেবে। ক্রিমিয়ায় বুধবার বিধ্বস্ত হয়েছে রাশিয়ার সামরিক পরিবহন বিমান এন্টোনভ N-26। এতে কমপক্ষে 29 জন সেনা নিহত হয়েছে। রাশিয়া জানিয়েছে, বিমানটি উড্ডয়নের পরপরই রাডার থেকে নিখোঁজ হয়ে যায় এবং সন্ধ্যায় ক্রিমিয়ায় বিধ্বস্ত হয়। কারিগরি ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপরদিকে চলতি সপ্তাহে আজাদ কাশ্মীরে পাকিস্তান ভূপাতিত করেছে ভারতের একটি গোয়েন্দা ড্রোন। রাতাল সেক্টরের ড্রোনটি লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে কয়েকশো ফিট পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশের পর পাকিস্তান এটি গুলি করে ভূপাতিত করে। ৫৫ বছর পর যুক্তরাষ্ট্র আবার চাঁদের উদ্দেশ্যে মানুষবাহী নভোযান উৎক্ষেপণ করল। ১ এপ্রিল কেনেডি স্পেস স্টেশন থেকে 4 জন নভোচারী নিয়ে সফলভাবে মহাশূন্যে যাত্রা করেছে রকেট আর্টেমিস 2। নভোযানের নাম অরিয়ন। তবে 10 দিনের এই যাত্রায় এবার নভোচারীরা চাঁদে অবতরণ করবেন না। পরবর্তীতে চাঁদে অবতরণের পরীক্ষার স্বরূপ তারা চাঁদের চারদিকে ঘুরবেন এবং বিভিন্ন বিষয় পরীক্ষা নিরীক্ষা করবেন। ২০২৭ সালে যুক্তরাষ্ট্র আর্টেমিস 3 নামক আরও একটি পরীক্ষামূলক মিশন পরিচালনা করবে এবং পরবর্তীতে আর্টেমিস 4 মিশনের মাধ্যমে নভোচারীরা চাঁদে অবতরণ করবেন। যুক্তরাষ্ট্র 1969 সালে প্রথম চাঁদে মানুষ পাঠায়। এরপর 1972 সালে দ্বিতীয় দফায় চাঁদে মানুষ অবতরণ করায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এরপর এই প্রথম তারা চাঁদের অভিযানে মানুষবাহী নভোযান পাঠালো। প্রকাশিত খবরে বলা হয়েছে, এবার অভিযানে যুক্তরাষ্ট্রের 3 জন ও কানাডার 1 জন নভোচারী রয়েছেন। 4 জনের মধ্যে 1 জন নারী নভোচারী। চীন 2035 সালে এবং ভারত 2040 সালে চাঁদে মানুষবাহী নভোযান পাঠানোর লক্ষ্য নিয়ে চেষ্টা করে যাচ্ছে। চীন ও ভারত উভয়ে ইতিমধ্যে চাঁদে মানুষবিহীন যান সফলভাবে অবতরণ করিয়েছে। নভোচারীরা চিকিৎসা সংক্রান্ত পরীক্ষামূলক বিষয় হিসেবেও কাজ করবেন এবং গভীর মহাকাশ থেকে তথ্য ও ছবি পৃথিবীতে পাঠাবেন। অভিযান শেষে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে অবতরণ করার কথা রয়েছে তাদের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধে রণকৌশলের যে ভাষা আমরা দেখি তার অনেক কিছু এই যুদ্ধে কার্যকর নয়। দুই পক্ষের মধ্যে যুদ্ধে প্রতিপক্ষের উপর আক্রমণের সক্ষমতা, সংঘাতের বিস্তার, নানামুখী সামরিক চাপ কিংবা পারমাণবিক সক্ষমতা দিয়ে বিচার করা হয়। ইরান কিভাবে এই যুদ্ধে লড়াই করবে এবং টিকে থাকবে তা বোঝার জন্য আমাদের সামরিক হিসাব নিকাশের ঊর্ধ্বে নজর দিতে হবে। আমাদের বুঝতে হবে সেই নৈতিক জগৎকে যার মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার সক্ষমতা, ক্ষয়ক্ষতি এবং সহনশীলতা বা টিকে থাকার সামর্থ্যকে সংজ্ঞায়িত করে। ইরানের সেই অন্তর্নিহিত শক্তির নানা দিক নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। ইরান শুধু আক্রান্ত হওয়া কোনো রাষ্ট্র নয়, এটি এমন একটি রাষ্ট্র যার আদর্শিক ভিত্তি দীর্ঘকাল ধরে শিয়া রাজনৈতিক ধর্মতত্ত্বের উপর প্রতিষ্ঠিত। যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে শাহাদাত, আত্মত্যাগ এবং পবিত্র প্রতিরোধের মাধ্যমে। যুদ্ধক্ষেত্রে কোনো দেশের জন্য এই চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধ কেবল অস্ত্র দিয়ে হয় না, ন্যারেটিভ এবং মূল্যবোধ দিয়েও লড়তে হয়। রমজান মাসে মার্কিন ইসরায়েলিরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে। এরপর লাগাতার বোমা বর্ষণের মধ্যেও তেহরানের মানুষ রাতভর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শোকের অনুষ্ঠান পালন করে। এরপর দেশটির যত নেতাকে হত্যা করা হয়েছে প্রত্যেকের ক্ষেত্রে তা ধারাবাহিকভাবে চলছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আধা সামরিক বাহিনী বাসিজের সদস্যদের মধ্যে এমন মানুষ রয়েছেন যারা ইসলামী শাসনের জন্য শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে প্রস্তুত। এর অর্থ এই নয় যে ইসলামী প্রজাতন্ত্র অপরাজেয়, এর অর্থ আরো জটিল। দেশটির শত্রুরা আশা করেছিল সহিংসতার মাধ্যমে এই রাষ্ট্রকে দুর্বল করা যাবে, কিন্তু তা হয়নি, হবেও না। বরং এই আক্রমণ পুরো দেশের চিত্র পাল্টে দিয়েছে। দেশটির প্রতীকী ও নৈতিক কাঠামোকে পুনরুজ্জীবিত করেছে, যার মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র কয়েক দশক ধরে টিকে আছে।
ইসলামী প্রজাতন্ত্র কখনোই শুধু একটি আমলাতান্ত্রিক রাষ্ট্র ছিল না। শুরু থেকেই এটি নিজেকে একটি নৈতিক প্রকল্প হিসেবে উপস্থাপন করেছে, যা সার্বভৌমত্বকে পবিত্র ইতিহাসের সাথে একীভূত করেছে। সেই ইতিহাসের আবেগ এবং প্রতীকী দিকটি আছে শিয়া স্মৃতিতে। 680 সালের কারবালার যুদ্ধে, যেখানে উমাইয়া বাহিনী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন এবং তার সাথে থাকা ক্ষুদ্র দলটিকে নির্মমভাবে হত্যা করেছিল। শিয়া ঐতিহ্যে কারবালার ঐতিহাসিক ঘটনাটি অন্যায় শক্তি, নিরপরাধের কষ্ট, ন্যায়সঙ্গত প্রতিরোধ এবং আত্মত্যাগের প্রতীক। এই ঘটনা বিশ্ববাসীদের মনে করিয়ে দেয়, নিপীড়িত হওয়া মানেই পরাজয় নয়, কষ্ট সহ্য করা সত্যের পক্ষে থাকা ইমানের বৈশিষ্ট্য। মৃত্যু হতে পারে শাহাদাত বা সাক্ষ্য। এ কারণেই শাহাদাত ইসলামী প্রজাতন্ত্রের আত্মপরিচয়ের কোনো ছোট বিষয় নয়, বরং এটি তাদের অন্যতম প্রধান সাংগঠনিক আদর্শ। বছরের পর বছর ধরে ইরানের বর্তমান শাসক গোষ্ঠী নিজেকে ন্যায়পরায়ণ, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী হিসেবে প্রতিষ্ঠা করেছে। তারা নিজেদের অপমান ও বৈদেশিক আগ্রাসনের বিরুদ্ধে এক পবিত্র সংগ্রামের রক্ষক হিসেবে উপস্থাপন করে, এভাবে নিজেদের বৈধতা অর্জন করেছে। যে রাজনৈতিক ধর্মতাত্ত্বিক ব্যবস্থা আত্মত্যাগের পবিত্রকরণের উপর ভিত্তি করে গড়ে ওঠে, তারা যে কোনো আক্রমণকে নিজেদের নৈতিক জগতের অংশ হিসেবে গ্রহণ করে নিতে পারে। বাইরের জগতের কাছে ধ্বংসলীলা মনে হয়, তাকে তারা ভেতর থেকে আত্মত্যাগ, সহনশীলতা এবং বিশ্বস্ততা হিসেবে ব্যাখ্যা করতে পারে, যেখানে মৃত্যু নিজেই রাজনৈতিকভাবে ফলপ্রসূ হয়ে ওঠে। আত্মত্যাগের এই ধারণা কেবল তাত্ত্বিক নয়, বর্তমান যুদ্ধে ইরানের কৌশল ক্রমেই সহনশীলতা এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। শত্রুর চেয়ে বেশি সময় টিকে থাকা, আঘাত সয়ে নেয়া, জ্বালানি সরবরাহ বিঘ্নিত করা এখন ইরানের প্রধান কৌশল। ইরান এই বাজি ধরেছে, তাদের আগে ওয়াশিংটন ও তার মিত্র দেশগুলোর রাজনৈতিক সংকল্প ভেঙে পড়বে। বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে, ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও বোমা বর্ষণের মুখে দেশটির ভেতরে ভেঙে পড়ার কোনো দৃশ্যমান লক্ষণ নেই। 8 বছর ব্যাপী ইরান ইরাক যুদ্ধের স্মৃতি ইরানকে দীর্ঘস্থায়ী চাপ মোকাবেলায় টিকে থাকার অভিজ্ঞতা এবং আত্মত্যাগের এক টেকসই সংস্কৃতি উপহার দিয়েছে। এজন্য ইরানি জনগণকে চড়া মূল্য দিতে হয়েছিল, কিন্তু এই যুদ্ধ তাদের জন্য বড় ধরনের শিক্ষার বিষয়। এই যুদ্ধের মাধ্যমে তারা শিখেছে বিদেশি সাহায্য ছাড়া কিভাবে টিকে থাকতে হয়, স্বনির্ভরতা অর্জনের পথ বের করতে হয়। ইরানের সব মানুষ যে এখন ঐক্যবদ্ধ, এর পেছনে ধর্মতাত্ত্বিক প্রভাব কাজ করছে এমন নয়। অনেক ইরানি যারা ইসলামী প্রজাতন্ত্রকে ঘৃণা করেন, তারা হয়তো জাতীয়তাবাদ, ভয় কিংবা সামষ্টিক শক্তির আশঙ্কায় বৈদেশিক আক্রমণের বিরোধিতা করতে পারেন। আর এটাই হলো আসল পয়েন্ট। বাইরের সহিংসতা দেশটির ভেতরের নৈতিক সীমারেখাগুলোকে অস্পষ্ট করে দিতে পারে। এটি জনপরিসরকে সংকুচিত করে, অবরুদ্ধ মানসিকতা তীব্র করে, রাষ্ট্রকে আবারও দমনপীড়নকারীর বদলে জাতির রক্ষক হিসেবে নিজেকে জাহির করার সুযোগ করে দেয়। ঘরোয়া ক্ষোভ যখন বাইরের হুমকির কারণ হয়, তখন ইসলামী প্রজাতন্ত্র লাভবান হয়। শান্তিকালীন সময়ে এর ব্যর্থতাগুলো প্রকাশিত হয়, যুদ্ধকালীন সময়ে মানুষ আরও বেশি সংহত হয়। বিদেশি ও অবৈধ আক্রমণের মুখে ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব এক লড়াকু অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছে। একথা সত্য, ইসলামী প্রজাতন্ত্রের ধর্মতত্ত্ব সার্বজনীনভাবে গ্রহণযোগ্য। অনেকে মনে করেন ইরানের পরবর্তী নেতৃত্ব অনুগত সমর্থকদের ভিত্তি দুর্বল হয়ে পড়ছে, তারা বৈধতা নিয়ে দীর্ঘমেয়াদী সংকটের মুখোমুখি হতে পারে। কিন্তু রাজনৈতিক ধর্মতত্ত্ব কার্যকর হওয়ার জন্য সবার বিশ্বাসের প্রয়োজন হয় না। কষ্টকে সংহতিতে রূপান্তর করার জন্য এটি কেবল পর্যাপ্ত সংখ্যক বিশ্বাসী, প্রতিষ্ঠান, আচার অনুষ্ঠান এবং বিদেশি আগ্রাসনের প্রতিরোধের মাধ্যমে সম্ভব। এটাই বর্তমান যুদ্ধকে নৈতিক ও রাজনৈতিকভাবে বিপজ্জনক করে তুলছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি মনে করে প্রচণ্ড শক্তি প্রয়োগ করলেই ইসলামী প্রজাতন্ত্রের অস্তিত্বের ভিত্তি ধসে পড়বে, তবে তারা সম্ভবত যে রাজনৈতিক ধর্মতাত্ত্বিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছে, সেটা বুঝতে মারাত্মক ভুল করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব বাগাড়ম্বরও কোনো কাজে আসেনি। ইরানের প্রতি তার শর্তহীন আত্মসমর্পণের দাবি ইরানের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তার এই ঘোষণা কেবল উত্তেজনাই বাড়িয়েছে। এটি ইসলামী প্রজাতন্ত্রকে ঠিক সেই ধরনের এক বৈরী শত্রু উপহার দেয়, যা তাদের নিজস্ব বয়ানে বর্ণনা করা সহজ। ধর্মনিরপেক্ষ কৌশলগত ভাবনায় সক্ষমতা ধ্বংস করার মাধ্যমে প্রতিপক্ষকে দুর্বল করে, কিন্তু একটি রাজনৈতিক ধর্মতাত্ত্বিক ভাবনায় তা পবিত্র উদ্দেশ্যকে নিশ্চিত করার মাধ্যমে শক্তি যোগাতে পারে।
একটি আদর্শিক রাষ্ট্র যখন নিজেকে পবিত্র প্রতিরোধের চশমায় দেখে তখন তারা হয়তো কমান্ডার, অবকাঠামো এবং ভূখণ্ড হারাতে পারে, তবুও প্রতীকীভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে পারে। এটি অর্জিত হয় শাহাদাতের ভাষা ব্যবহারের মাধ্যমে। আদর্শিক রাষ্ট্রগুলোর বিরুদ্ধে যুদ্ধের অন্যতম ট্র্যাজেডি হলো বাইরে থেকে যত বেশি তাদের আক্রমণ করা হয়, ভেতর থেকে টিকে থাকার জন্য প্রয়োজনীয় মিথ বা রূপকথাগুলোকে পুনরুত্থান করা তাদের জন্য তত সহজ হয়ে যায়। ইসলামী প্রজাতন্ত্র কিভাবে টিকে থাকে তা যদি আমরা বুঝতে চাই, তবে আমাদের দেখতে হবে যে তাদের টিকে থাকা কেবল সামরিক বা প্রাতিষ্ঠানিক নয়, বরং এর একটি প্রতীকী দিক আছে। এর মূল ভিত্তি হলো আঘাতকে নৈতিক কর্তৃত্বে রূপান্তর করার সক্ষমতা। ঠিক এই কারণেই ধর্মীয় দিকটি গুরুত্বপূর্ণ। এই যুদ্ধ কেবল ধর্মের উপর ভিত্তি করে হচ্ছে না বলে নয়, বরং ধর্ম, কষ্ট ও দুর্ভোগকে রাজনৈতিক তাৎপর্যে রূপান্তর করতে সাহায্য করে। ইসলামী প্রজাতন্ত্র যখন পাল্টা আঘাত করতে পারে তখন তারা শক্তিশালী। আবার যখন তারা পর্যাপ্ত মানুষকে এই বিশ্বাস করাতে পারে আক্রমণ সয়ে নেওয়াটাই এক ধরনের বিজয়, তখন তারাও সমান শক্তিশালী। তাই ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ একটি বিস্ময়কর বৈপরীত্য বা প্যারাডক্স তৈরি করতে পারে। এটি হয়তো রাষ্ট্রের বস্তুগত ভিত্তি দুর্বল করে দিতে পারে, কিন্তু একই সাথে সেই পবিত্র চেতনাকে ধারণ করে যার মাধ্যমে রাষ্ট্রটি এখনো টিকে আছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কোদস ফোর্সের প্রধান ইসমাইল কানি সাম্প্রতিক এক বক্তব্যে ইসরায়েলকে নতুন আঞ্চলিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার নিজের এক্স অ্যাকাউন্টে দেয়া বার্তায় তিনি বলেন, সাম্প্রতিক আঞ্চলিক ঘটনা প্রবাহে প্রতিরোধ অক্ষভুক্ত শক্তিগুলোর সমন্বিত পদক্ষেপ ইসরায়েলের নিরাপত্তা ভিত্তিক কৌশলকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তার ভাষায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে নিরাপত্তা বলয় গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন, উত্তর দিক থেকে হিজবুল্লাহ এবং দক্ষিণ দিক থেকে আনসারুল্লাহর ধারাবাহিক সামরিক চাপ সেই পরিকল্পনার দুর্বলতা প্রকাশ করে দিয়েছে। ইসমাইল কানি বলেন, প্রতিরোধ অক্ষের শহীদ কমান্ডারদের দীর্ঘদিনের লক্ষ্য ছিল একটি সমন্বিত যুদ্ধকক্ষ গড়ে তোলা এবং বর্তমান পরিস্থিতিতে সেই লক্ষ্য বাস্তবে রূপ নিতে শুরু করেছে। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে যে ইরান এখন আঞ্চলিক সংঘাতকে বিচ্ছিন্নভাবে নয়, বরং একটি সংযুক্ত নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে ব্যাখ্যা করছে। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং একাধিক ফ্রন্টে উত্তেজনা একসঙ্গে সক্রিয় রয়েছে। ইরানের বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে অঞ্চল জুড়ে যে ধরনের সমন্বিত প্রতিক্রিয়া দেখা গেছে তা আগের তুলনায় অনেক বেশি সংগঠিত। লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহর কার্যক্রম, লোহিত সাগর ও দক্ষিণাঞ্চলীয় সমুদ্রপথে আনসার আল্লাহর তৎপরতা এবং ইরাক ও সিরিয়ায় প্রতিরোধ ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর অবস্থান, সব মিলিয়ে একটি বৃহত্তর আঞ্চলিক সমন্বয়ের ইঙ্গিত দেখা যাচ্ছে। কানি এই প্রেক্ষাপটেই বলেন, প্রতিরোধ ফ্রন্টের যুদ্ধকক্ষ এখন এক। তার এই মন্তব্যকে অনেকেই প্রতিরোধ অক্ষের সামরিক ও রাজনৈতিক ঐক্যের প্রকাশ হিসেবে দেখছেন। ইরানের নিরাপত্তা মহলে মনে করা হয় এই ধরনের বক্তব্য কেবল রাজনৈতিক বার্তা নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়ে একটি নতুন অবস্থানও তুলে ধরে। বহু বছর ধরে আইআরজিসির কুদস ফোর্স মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র সংগঠনের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের কাজ করে আসছে। সাবেক কমান্ডার কাসেম সোলাইমানির সময় এই নেটওয়ার্ক আরও সুসংগঠিত হয়, আর বর্তমান কমান্ডার কানি সেই কাঠামোকে আরও রাজনৈতিক ভাষায় তুলে ধরছেন। তার বক্তব্যে শহীদ কমান্ডারদের আকাঙ্ক্ষার উল্লেখ থেকে বোঝা যায় ইরান এই ধারাবাহিকতাকে ঐতিহাসিকভাবে তুলে ধরতে চাইছে। ইসরায়েলের নিরাপত্তা নীতির একটি বড় অংশ বহু বছর ধরে উত্তর ও দক্ষিণ সীমান্তে আলাদা নিরাপত্তা হিসাবের ওপর দাঁড়িয়েছিল। উত্তরে লেবানন সীমান্তে হিজবুল্লাহকে প্রধান হুমকি হিসেবে ধরা হতো, আর দক্ষিণে গাজা বা অন্যান্য নিকটবর্তী ফ্রন্টকে আলাদা করে বিবেচনা করা হতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইরান ও তার মিত্রদের বক্তব্যে যে বিষয়টি সামনে আসছে তা হল বহু ফ্রন্ট চাপের বাস্তবতা। কানি যখন উত্তর ও দক্ষিণ দুই দিকের চাপ একই বক্তব্যে উল্লেখ করেন, তখন তিনি বোঝাতে চান যে এখন নিরাপত্তা হিসেব আগের মতো আলাদা করা কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলি বিশ্লেষকরাও স্বীকার করেছেন,
বহু ফ্রন্ট চাপ এখন তাদের নিরাপত্তা আলোচনায় একটি বড় বিষয়। সীমান্তবর্তী বহু বসতি সাময়িকভাবে খালি করা, সেনা পুনর্বিন্যাস এবং রিজার্ভ বাহিনীর ওপর বাড়তি নির্ভরতা এই বাস্তবতাকে স্পষ্ট করেছে। কানির বক্তব্যে স্যাটেলাইটদের কাছে দেয়া মিথ্যা প্রতিশ্রুতি প্রসঙ্গটি এই জায়গাতেই আঘাত করেছে। কারণ ইসরায়েলি রাজনীতিতে নিরাপত্তা নিশ্চিত করা সরকারগুলোর প্রধান রাজনৈতিক প্রতিশ্রুতির একটি। ফলে যখন প্রতিরোধ অক্ষের পক্ষ থেকে বলা হয় যে নিরাপত্তা বলয়ের ধারণা দুর্বল হয়ে পড়েছে, তখন তা সরাসরি রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। দক্ষিণাঞ্চলে আনসারুল্লাহর ভূমিকা নিয়েও এখন আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা বাড়ছে। ইয়েমেন ভিত্তিক এই গোষ্ঠীর সাম্প্রতিক সময়ে সামুদ্রিক রুট, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং দূরপাল্লার হামলার সক্ষমতা দেখিয়ে আঞ্চলিক নিরাপত্তা আলোচনায় গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে। এর ফলে ইসরায়েলের নিরাপত্তা হিসাব এখন শুধু স্থল সীমান্তে সীমাবদ্ধ থাকছে না, বরং সমুদ্রপথ, বাণিজ্য পথ এবং দূরবর্তী আকাশপথও এতে যুক্ত হচ্ছে। কানি এই বিষয়টিকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে বোঝাতে চাইছেন যে দক্ষিণ থেকেও স্থায়ী চাপ তৈরি হয়েছে। ইরান এই পরিস্থিতিকে নতুন আঞ্চলিক ব্যবস্থা বলে আখ্যায়িত করেছে। তাদের মতে অতীতে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত অনেক সময় দ্বিপাক্ষিক বা সীমিত ফ্রন্টে সীমাবদ্ধ থাকলেও এখন তা বহুমাত্রিক রূপ নিচ্ছে। একদিকে রাষ্ট্রভিত্তিক সেনাবাহিনী, অন্যদিকে মিত্র প্রতিরোধ সংগঠন, দুই ধরনের শক্তি এখন একই সময়ে সক্রিয় থাকায় সংঘাতের চরিত্র বদলে যাচ্ছে। কানি তার বক্তব্যে অভ্যস্ত হয়ে যাও এই বাস্তবতাকে স্থায়ী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। বিশ্লেষকদের মতে ইরানের এই ভাষা মূলত মনস্তাত্ত্বিক চাপ তৈরির অংশ। যুদ্ধক্ষেত্রে সামরিক কার্যক্রম যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রাজনৈতিক ভাষ্যও এখন সংঘাতের একটি বড় উপাদান। ইরান চাইছে এমন একটা ধারণা তৈরি করতে যে আঞ্চলিক শক্তির ভারসাম্য ইতিমধ্যে বদলাতে শুরু করেছে। এতে প্রতিপক্ষের উপর মানসিক চাপ তৈরি হয় এবং অভ্যন্তরীণ সমর্থকদের কাছে আত্মবিশ্বাসের বার্তা যায়। ইরানের দৃষ্টিকোণ থেকে এই বক্তব্যের আরেকটি দিক হল প্রতিরোধ অক্ষকে প্রক্সি নয় বরং সমন্বিত আঞ্চলিক শক্তি হিসেবে তুলে ধরা। পশ্চিমা বিশ্লেষণে প্রায় বলা হয় যে ইরান বিভিন্ন দেশে প্রক্সি শক্তির মাধ্যমে প্রভাব বিস্তার করে, কিন্তু ইরানের বক্তব্য এসব গোষ্ঠীকে স্বাধীন প্রতিরোধ শক্তি হিসেবে উপস্থাপন করা হয়, যারা পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে কাজ করে। কানির বক্তব্য সেই ধারণাকে আরও জোরালো করল। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভূমিকাও আলোচনায় রয়েছে, কারণ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি, আঞ্চলিক মিত্রতা এবং নিরাপত্তা কাঠামো এখনও একটি বড় বাস্তবতা। ইরানের বক্তব্যে প্রায়ই বলা হয় আঞ্চলিক সংঘাত এখন কেবল ইসরায়েলকে কেন্দ্র করে নয়, বরং বৃহত্তর আন্তর্জাতিক শক্তির অবস্থানও এর সঙ্গে যুক্ত। ফলে প্রতিরোধ অক্ষের যে কোনো বার্তাই পরোক্ষভাবে ওয়াশিংটনের প্রতিও ইঙ্গিত বহন করে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও এই বক্তব্য গুরুত্ব বহন করে। নেতানিয়াহু দীর্ঘদিন ধরে নিরাপত্তাকে তার রাজনৈতিক অবস্থানের কেন্দ্রবিন্দুতে রেখেছেন। তার সরকারের সবচেয়ে বড় দাবি ছিল সীমান্তে প্রতিরোধ নিয়ন্ত্রণে রাখা এবং বহুস্তরীয় প্রতিরক্ষা কাঠামো শক্তিশালী করা। কিন্তু যদি একাধিক দিক থেকে চাপ দীর্ঘস্থায়ী হয়, তাহলে সেই ন্যারেটিভ নিয়ে প্রশ্ন বাড়তে পারে। কানি সরাসরি নেতানিয়াহু নিরাপত্তা ধারণাকে লক্ষ্য করেই মন্তব্য করেছেন। একই সঙ্গে প্রতিরোধ অক্ষের অভ্যন্তরে এই বক্তব্যকে মনোবল বৃদ্ধির অংশ হিসেবেও দেখা হচ্ছে। শহীদ কমান্ডারদের স্বপ্ন পূরণের মতো বাক্য প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্যের বার্তা দেয়। এতে অতীতের নেতৃত্ব, বর্তমানের সংঘাত এবং ভবিষ্যতের লক্ষ্য তিনটি বিষয় একীভূত হয়ে যায়। তবে বাস্তব পর্যায়ে এই সমন্বয়ের সীমাবদ্ধতা রয়েছে। হিজবুল্লাহ সামনে লেবাননের অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতা রয়েছে। আনসারুল্লাহর জন্য ইয়েমেনের নিজস্ব সংঘাতও বড় বিষয়। ইরাক ভিত্তিক প্রতিরোধ গোষ্ঠীগুলোর ক্ষেত্রে বাগদাদের অভ্যন্তরীণ রাজনীতিও প্রভাব ফেলেছে। ফলে একক যুদ্ধকক্ষ রাজনৈতিকভাবে শক্তিশালী প্রতীক হলেও প্রতিটি ফ্রন্টের বাস্তব সিদ্ধান্ত ভিন্ন প্রেক্ষাপটে নির্ধারিত হয়। তারপরে ইরানের সাম্প্রতিক ভাষ্য ইঙ্গিত দেয় যে তারা আঞ্চলিক নিরাপত্তা কাঠামোকে নতুনভাবে ব্যাখ্যা করতে চাইছে। কানির বক্তব্যে সেই বৃহত্তর কৌশলের অংশ, যেখানে প্রতিরোধ অক্ষের প্রতিটি ফ্রন্টকে একটি সমন্বিত আঞ্চলিক শক্তির উপাদান হিসেবে তুলে ধরা হচ্ছে। এই কারণে তার সংক্ষিপ্ত বার্তাও মধ্যপ্রাচ্যের কৌশলগত আলোচনায় বড় গুরুত্ব পাচ্ছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।